দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএলসির জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনারা যেমনটি জানেন, দীর্ঘ অনেকদিন ধরেই আমাদের মধ্যে আলোচনা চলছে জুলাই সনদ নিয়ে। জাতীয় ঐক্যমত্য কমিশন সেই খসড়াগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। সেখান থেকে যাচাই বাছাই হয়ে কিছু বিষয়ে তারা একমত হয়েছেন এবং কিছু বিষয়ে এখনো নোট অফ ডিসেন্টে রয়েছেন। এবং নির্বাচনকে সামনে রেখে যেহেতু প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই মোতাবেক ইসিকেও নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, জুলাই সনদ, রাজনৈতিক যে পটভূমি এবং সেই সাথে এখনকার যে বাস্তবতা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সবগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই। আজকে আমাদের অনুষ্ঠান স্টুডিওতে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমার ঠিক ডানেই বসে আছেন মাওলানা আশরাফ মাহাদী, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং বিশ্লেষক এবং উনি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এবং বাস্তবতা নিরিখে আজকে আমাদের বিষয়টি আমরা নির্ধারণ করেছি জুলাই সনদ ও রাজনৈতিক বাস্তবতা। এ বিষয়ে জনমনের কিছু শঙ্কা রয়েছে রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থা নিয়ে। সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি আজকে এবং গতকালকেও সামনে এসেছে, জুলাই সনদের কিছু বিষয়। এই বিষয়ে কিছু আপডেট রয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে খসড়াটি সেটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আর জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন চান জামাত, এনসিপি, সেটিও ঘোষণা দিয়ে দিয়েছেন। আমি শুরু করতে চাই জনাব আজিজুল বারী হেলাল আপনাকে দিয়েই। এই মুহূর্তে এই যে জামাত এবং এনসিপি একই সাথে বলছে যে জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়ন এবং প্রায়োগিক যে দিকগুলো নিশ্চয়তা যদি না দেওয়া হয়, মানে নিশ্চয়তা না করা হয়, সেক্ষেত্রে নির্বাচন বা রাজনৈতিক পটভূমি থেকে কোনো প্রশ্ন আসতে পারে। আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে এখন যে একটি জনগণের সরকার, নির্বাচিত সরকার প্রয়োজন এবং অপরিহার্য, এ ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের দ্বিমত নেই। আপনি আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তি, এনসিপি বলুন, জামাত ইসলামী বলুন বা অন্য অন্য রাজনৈতিক দল বলুন, বিএনপি সহ সবাই কিন্তু এটা অনুধাবন করেছে যে একটি নির্বাচিত সরকার, একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, ২৪-এর গণ অভ্যুত্থানের যে আপনার আমাদের আশা এবং আকাঙ্ক্ষা ছিল এবং বাংলাদেশ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের ছিল সেইটা প্রতিষ্ঠা হবে। এখন আপনি বলছেন যে কিছু কন্ডিশনস এখানে অন্য দুটি রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের নতুন যে রাজনৈতিক দলটি এসেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ, তারা বলছে জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এটা মনে হয় বলছে আপনি, এবং এটার বাস্তবায়ন। আমরা বলছি যে জুলাই সনদ আমরা ২ মাস ব্যাপী ঐক্যমত কমিশন প্রায় ১৫টি ব্যাপারে, ১৫টি প্রশ্নে আমরা ঐক্যমত হয়েছি এবং কিছু কিছু নোট অফ ডিসেন্ট আমরা সবাই দিয়েছি এবং আমরা বলেছি এই নোট অফ ডিসেন্টগুলো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোয় দিলে পিপল উইল জাজ কোনটা সঠিক কোনটা ঠিক। এখন এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক কি এখন দিতে গেলে তো সংসদটার প্রয়োজন আছে। উইদাউট সংসদ আপনি এটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিবেন কি করে? প্রশ্ন উঠতে পারে আপনার রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে, এটা বলতে পারেন। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করলে আগামী সংসদ যদি সেটা না মানে তাহলে সেটাকে আপনি ইলিগাল বলতে পারবেন না। সেজন্য আমি বলছি যে জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, আগামী সংসদে দিতে পারবে এবং আগামী সংসদে আমরা যারা যাব, অর্থাৎ এনসিপি, বিএনপি, জামাতে সবাই যদি আমরা কমিটেড হই যে এটা আগামী ২ বছরের মধ্যে আমরা যেসব বিষয় ঐক্যমত হলাম সেগুলো ইমপ্লিমেন্ট করব। যদি কোনো একটি একক রাজনৈতিক দল এইটা আপনার সরকারে চলে যায়, এই জুলাই সনদের যে 15 পয়েন্টস বা 16 আরও যে কিছু হবে, এটা যদি অ্যাপ্লাই না করে তাহলে কি সেই সরকার থাকতে পারবে? আপনি বলুন থাকতে পারবেন না, থাকতে পারবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে আমাদের যে নির্বাচনটা আপনার হওয়া প্রয়োজন। নির্বাচনের আগে এই সমস্ত বয়ান তুললে আপনার যে পরাজিত ফ্যাসিবাদ, যে পরাজিত মাফিয়া, যারা সবাই কিন্তু এখনো পালিয়ে যায়নি, সবাই কিন্তু গ্রেফতারও হয়নি, অনেকে এখনো বিভিন্ন প্রান্তরে প্রান্তরে লুকিয়ে রয়েছে, প্রশাসনে বলেন আর আপনি পুলিশ প্রশাসনে বলেন। এছাড়া আমাদের দেশের পরিবর্তনকে অন্য দেশ যারা ভালোভাবে নেয়নি, বিশেষ করে ভারত, তারা কিন্তু আপনার ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে।
সুযোগ পেয়ে যাবে এবং আমাদের দেশে যে নতুন একটা সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার যদি ঠিক মতো আপনি স্ট্রেংথেন না করেন, স্ট্রং না হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আপনি যেহেতু বলছেন সেই সাথে কি আরেকটু আপনি যোগ করবেন, বিএনপি 20 আগস্টের মধ্যে চূড়ান্ত মতামত জানাবে বলেছে কেন? 20 আগস্টের মধ্যে এই যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, না জুলাই সনদের আপনি দেখবেন তাহলে বিএনপি 20 আগস্টে তার একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে কেন? টাইম ফ্রেম না, সমস্ত দলের কাছে জুলাই সনদের একটা কপি এই ঐক্যমত কমিশন পাঠিয়েছে, সেটা তো আমাদের এখন অ্যানালাইসিস করতে হবে, এক্সপ্লানেশন দিতে হবে। এই জন্য বলছি 20 তারিখের মধ্যে আমরা এগুলো অ্যানালাইসিস করে আপনার কাছে দিয়ে দেবো। এটা অন্য কিছু না, কোনো টাইম ফ্রেম না, এটা যে 20 তারিখ আবার যখন আলোচনা হবে মতামতটা জানানোর জন্য সময় চাওয়া জুলাই সনদের যে সমস্ত বিষয় ঐক্যমত কমিশন আমাদের কাছে সাবমিট করেছে, সবার কাছে সাবমিট করেছে, এইগুলো তো আবার আপনার বিশ্লেষণ করা দরকার, তাই না? কোনটা দেশের প্রয়োজনে দরকার, কোনটা দেশের প্রয়োজনে। অবশ্যই বিষয়ে আরো কথা জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে আমি যেতে চাই মাওলানা আশরাফ মাহাদী আপনার কাছে। এনসিপির একটি নতুন দল, কিন্তু সাধারণ জনগণের কাছে খুব আশা জাগানি একটা অবস্থানের মধ্যে রয়েছে। সেখানে অনেকগুলো প্রশ্ন এসেছে গত কয়েকদিনের ঘটনার পরিক্রমায়। যেমন আপনাদের দলের সদস্য সচিব আক্তার হোসেন আজকে বলেছেন যে জুলাই সনদকে কাগজে বাঘ হিসেবে দেখতে চাই না, এই সরকার সময়ই তা বাস্তবায়ন করতে হবে এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারই সংস্কার শুরু করবে। তাহলে এই সরকারের সময় যদি পুরোপুরি বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন না যে আপনি কি আসলে 4-5 বছরের একটা প্ল্যান করেছেন, অথবা এই নির্বাচন কি বা গণমানুষের জন্য একটি সরকার কি দরকার মনে করেন না আপনারা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমরা নির্বাচনের যে সময় নিয়ে কথা হচ্ছে, এটাতে আমরা একদম শুরু থেকে বলে আসছি যে নির্বাচনের যে সময় সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। তবে আমাদের যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলো করতে হবে। দ্বিতীয়ত, আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি, সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমার সদস্য সচিবের সাথে আমি অবশ্যই একমত, এবং আমাদের সবারই একমত হতে হবে। এই কথাটা যৌক্তিক, এবং এই কারণেই যৌক্তিক যে গণপরিষদ নির্বাচন ছাড়া অথবা লিগ্যাল কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে এটাকে যদি আমরা না আনতে পারি, তাহলে এই সংস্কার বা এই সংস্কার প্রস্তাবনা আবারও 90-এর 3 জেটের রূপরেখা বলতে কি বোঝাচ্ছে? এখানে অবশ্যই এটাকে সাংবিধানিক একটা ভিত্তি দিতে হবে, এই অর্থে যে আমরা যদি এটাকে পরবর্তী সংসদের জন্য ঝুলিয়ে রাখি, তাহলে যেটা হতে পারে, আমাদের বিগত সময়ের কেস স্টাডি থেকে আমরা যেটা দেখতে পাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে শুধুমাত্র সংশোধনের মাধ্যমে কিছু আইনকে প্রণয়ন করার মাধ্যমে যেই ঝামেলাটা, আমরা যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে যেতে হয়েছে, যে পরবর্তীতে সংসদ এটাকে যে কোনো সময় বাতিল করে দিতে পারে, আদালত এটাকে প্রশ্ন করতে পারে। কিন্তু জুলাই সনদটা এমন একটা জায়গায়, এটা তো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা যে ঐক্যমত্য কমিশনে সকল জনপ্রতিনিধিরা, রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ একসাথে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করছেন। এটাকে আপনি সাধারণ কোনো আইন অথবা অন্যান্য কোনো সাধারণ কোনো প্রক্রিয়ার মধ্যে ধরলে এটা হবে না। এটাকে অবশ্যই আপনার জুলাই গণঅভ্যুত্থানের যেই 1400 শহীদ আছে, তাদের রক্তের সাথে আপনি কি ইনসাফ করতে পারছেন কিনা সেটা আপনার দেখতে হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটাকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটাকে একটা বৈধতা দিতে হবে। হ্যাঁ, আপনি যদি এই প্রশ্ন করতে পারেন যে গণপরিষদ নির্বাচনের কোনো গণভোটের আমরা কোনো বাস্তবতা দেখি কিনা, বাংলাদেশের ইতিহাসে অবশ্যই আমি যদি 1976-77-এর সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদাহরণটা টানি, যে তিনি তখন ফরমান জারি করে পরবর্তী অধ্যাদেশের মাধ্যমে যে আইনগুলো করেছিলেন, পরবর্তী সংসদে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে। তো অধ্যাদেশও একটা প্রক্রিয়া হতে পারে আইনি ভিত্তি দেওয়ার, তবে সবচেয়ে উত্তম প্রক্রিয়া হচ্ছে এটাকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা বৈধতার মধ্যে নিয়ে আসা। এবং আরেকটা কথা আমি এখানে ছোট করে বলি, গণপরিষদ নির্বাচন নিয়ে আমাদের আলোচনা এতটাই কম যে আসলে আমরা মিডিয়ায় যেমনিভাবে এনসিপি, বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলকে মুখোমুখি দাঁড় করাতে যতটা পছন্দ করি, এর চেয়ে অনেক কম আলোচনা বা অনেক কম সচেতনতা আমরা তৈরি করেছি জনগণের মধ্যে গণপরিষদ নির্বাচন নিয়ে। আমরা যদি 71 এবং 72-এ বাংলাদেশের প্রথম সংবিধান রচনার এই ইতিহাসটা দেখি, এই যে জনপ্রতিনিধিদের নিয়ে গণপরিষদ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, সেটার মধ্যে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। আমরা এমন না যে এখন নির্বাচন মাত্র ফেব্রুয়ারিতে, আমাদের সময় খুব কম। মানুষের মতো একটু বোঝার চেষ্টা করি আপনার বক্তব্য। নির্বাচিত সরকারের, আমরা জানি যে সরকারের মেয়াদ, নির্বাচিত একটি সরকারের মেয়াদ 4 থেকে 5 বছর, 5 বছর অবশ্যই থাকে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই যে অন্তর্বর্তী সময়টা কাটিয়ে একটা সাংবিধানিকভাবে সংসদ ভিত্তিক একটি সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে দেয়া। তাহলে এক্ষেত্রে আপনারা যেহেতু লিগ্যাল ফ্রেমওয়ার্ক চাচ্ছেন, এই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আসলে
সংসদীয় নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো বিকল্প কি কোনো ব্যবস্থা আছে? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেক্ষেত্রে তার দায়িত্ব হচ্ছে পরবর্তী সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে এমন একটা বিরল ঘটনা যেটা বাংলাদেশে এ ধরনের গণ অভ্যুত্থান বা এই ধরনের সরকার আগে কখনো আসেনি। এটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে এবং ম্যান্ডেট নিয়ে আসার পর, রক্তের ম্যান্ডেট নিয়ে আসার পর প্রথম যেই ভুলটা আমরা 5, 6, 7 তারিখে করেছি যে 8 তারিখে আমরা সুপ্রিম কোর্টের কাছে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা আবার আরেকটা সরকারকে এই বক্তব্য তো ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান বক্তব্য দিয়ে আমি কখনোই 24 জুলাই আগস্টের যে পরিস্থিতি ছিল সেটাকে জাস্টিফাই করতে পারবো না, কারণ তখন আমাদের কথা ছিল যে আমরা রাষ্ট্রটাকে একটা মৌলিক সংস্কারের দিকে নিয়ে যাব। কিন্তু এখন ডক্টর ইউনূসের কথায় অথবা সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কথা বলছেন তাতে আমাদের প্রশ্ন যাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় সেটা বলেছিও যে এই সরকার কি আসলেও গণ অভ্যুত্থানের স্পিরিটটা, যতটুকু মৌলিক সংস্কারের যেই ম্যান্ডেট জনগণ তাদেরকে দিয়েছিল সেই ম্যান্ডেটটা কি তারা ধারণ করতে পারছেন কিনা। আমি এই প্রসঙ্গে আপনি যেহেতু এই বাস্তবতা নিরিখে কথাগুলো বলছেন যে এখনকার পরিবেশে কি, জনাব আদিল বারী হেলাল আপনার কাছে আমি আবারও আসতে চাই। এখনকার এই জুলাই সনদ এবং ঐক্যমত্য কমিশনের যে কর্মপন্থা এবং যেভাবে আগাচ্ছে সেক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতাটা আপনারা কি দেখছেন, যেহেতু দীর্ঘদিন আপনারা রাজনীতির মধ্যে আছেন? রাজনৈতিক বাস্তবতা দেখেন, রাজনৈতিক বাস্তবতা হলো এখন একটা প্রয়োজন ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন। এটা সবাই চায়, এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। এখন তারা বক্তব্য দিচ্ছে গণপরিষদ। মাহাদি বলল গণপরিষদ আসলে কখন হয়? গণপরিষদ আর গণভোট তো এক জিনিস না, তাই না? আর গণপরিষদ কখন হয়? সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশে যখন একটা সংবিধান লেখার প্রয়োজন হয় এবং বিপ্লবের পরে, বিপ্লব মানে পুরনো সব ব্যবস্থাকে ভেঙে চুরমার করে নতুন ব্যবস্থা, নতুন সংবিধান লেখার প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশের 5ই আগস্টে বা 8ই আগস্টে যে সরকার ক্ষমতা নিল সেটা তো আর বিপ্লবও না, আর সেটা আপনার নতুন স্বাধীনপ্রাপ্ত দেশও না, তাই না? সুতরাং গণভোটের, গণপরিষদের এই বিতর্কটা এখানে আমি মনে করি অযথা, আননেসেসারি এই বিতর্কটা। আর একটা বলছেন মৌলিক সংস্কার। মৌলিক সংস্কার কাহাকে বলে? দেখেন সংবিধানের মূল নীতি সেটাও আমরা সংস্কার করলাম। এই যে আপনার সাম্য, ঐক্য, মানবিক মর্যাদা, তাই না? তারপরে আবার আমরা বললাম যে আমাদের যে 5th অ্যামেন্ডমেন্টে আমাদের যে আমরা যেটা করি সেটাও থাকবে, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোয় দিব। তাহলে মূলনীতি আপনার চেঞ্জ হচ্ছে। তারপরে প্রধানমন্ত্রীর ক্ষমতা লিমিটেড করছি, আপনার 70 আর্টিকেলসকে আমরা ইলাবোরেট করছি, 70 আর্টিকেলস অনেক ফ্রিডম দেওয়া হচ্ছে। তারপরে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিকে আলাদা করা। তারপরে আপনার প্রধানমন্ত্রী এবং আপনার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য। তারপরে বিভিন্ন আপনার যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে সেইগুলো আপনার নির্মাণের জন্য, সেখানে আইনের ব্যাপারে অনেক ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি। এইগুলো এইগুলো কি মৌলিক সংস্কার না? তাহলে মৌলিক সংস্কার বারবার বলছেন আপনি, কিন্তু মৌলিক সংস্কার কি? এইগুলোই তো মৌলিক সংস্কার। সুতরাং মৌলিক সংস্কার হচ্ছে। আরেকটা বলছেন নোট অফ ডিসেন্সে সংবিধানের কিছু যে মূল যে 4 নীতি সেটি নিয়েও তো আলোচনা হয়েছে। জাতীয় ঐক্যমত্য 4 নীতি ঐক্যমত কমিশন বলেছে যে আপনার সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সকল এটা আছে। আমরা বলেছি এটা আমরা মানি। এর সাথে যে 5th অ্যামেন্ডমেন্টে আমরা যেটা বলেছিলাম যে মহান রব্বুল আলামিনের প্রতি আস্থা এবং বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই 4টাও থাকবে। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে। আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা বা নির্বাচন জিতি তাহলে এটা সংবিধানে আসবে, না জিতে ওই আপনার ঐক্যমত কমিশন যেটা বলছে সেটা আসবে। আরেকটা দেখেন, জুলাই একটা ডিক্লারেশন কিন্তু হয়েছে, জুলাই ডিক্লারেশন সনদ। আমি বলছি জুলাই ডিক্লারেশনে বলা হচ্ছে যে এই সরকারকে, অর্থাৎ 8 তারিখে যে ডক্টর ইউনূসের সরকারকে সাংবিধানিক ভিত্তি পরবর্তী সংসদ দিবে। মানে উই অল আর কমিটেড জুলাই ডিক্লারেশনে। এইটা যদি সরকার মানছে তাহলে জুলাই সনদ যেটা হবে, জুলাই সনদ তো আমার ধারণা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, তাই না? সেই জুলাই সনদে কেন পরবর্তী সরকার মানবে না? সুতরাং এখন এই সমস্ত বক্তব্য না তুলে আমি মনে করি যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য আমাদের সমস্ত দলের একটা ঐক্য প্রয়োজন।
না, সনদের আপনি যেহেতু এই অনুচ্ছেদগুলোর কথা তুলেছেন, জনাব আশরাফ মাহদী, আপনার কাছে আমি জানতেই চাচ্ছি, সনদের 7 নম্বর অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি অন্তর্ভুক্ত থাকবে। এখানে যুক্তরাজ্যের আলোচিত যে সাংবাদিক রয়েছেন ডেভিড বার্গম্যান, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো বিষয় নিয়ে উনি কথা বলেছেন। সেখানে উনি বলেছেন ধর্মনিরপেক্ষতা শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা কৌশলগত একটা জায়গায় অস্পষ্টতা লক্ষণীয়। আপনারা কি এই বিষয়টার সাথে একমত? আমরা সংবিধানের 4 মূলনীতির ক্ষেত্রে আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি। প্রথমত, এখানে ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা বুঝতে হলে আমাকে 72 সংবিধানে ফিরে যেতে হবে। এবং আমি যদি একটু পেছন থেকে বলি যে এই সংবিধানটাকে আমরা মুজিববাদী সংবিধান আসলে কেন বলছি, কারণ 72-এ যখন এই সংবিধানটা প্রণয়ন করা হয় তার ঠিক আগ মুহূর্তে যখন এই গণপরিষদের মতোই একটা বডি গঠন করা হয়েছিল, ডক্টর কামাল হোসেন যেটার খসড়া প্রণয়ন করেছেন, সেখানে শেখ মুজিব বেশ কিছু ইস্যুতে এই কথাটা, এটা মইনুল ইসলাম আপনার ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ সদস্য এবং আওয়ামী লীগেরও একজন বুদ্ধিজীবী, তার বক্তব্যেই উঠে এসছে কথাটা, যে শেখ মুজিব এই কথাটা বলেছিল যে যেই ধারাগুলো, যেই প্রস্তাবনাগুলোর মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয় সেই প্রস্তাবনাগুলোকে সরিয়ে দিতে, এবং যে প্রস্তাবনাগুলোর মাধ্যমে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দেওয়া যায় জবাবদিহিতার ঊর্ধ্বে গিয়ে সেই প্রস্তাবনাগুলো ইনক্লুড করতে। এবং আমরা 72 সংবিধানের পরবর্তী সময়ে বাকশালের দিকে যাত্রার যেই প্রক্রিয়াটা, সেটার মধ্যে শেখ মুজিবের এই চরিত্রের প্রতিফলনই দেখতে পাই, যার কারণে আমরা বলি যে, এবং এটা তখনকার মাওলানা ভাসানীর কথাটা বলেছেন যে তখনকার বিতর্কের মধ্যে এটা খুব প্রচলিত একটা কথা ছিল যে এটা 70-এ যেই ম্যানিফেস্টো দিয়েছিল আওয়ামী লীগের যে ইশতেহার ছিল সেই ইশতেহারের প্রতিফলন ঘটেছে 72-এর সংবিধানের মধ্যে। তাহলে এটা যদি একদলীয় একটা সংবিধানই হবে তাহলে এটার পরিণতি তো অবশ্যই বাকশাল হবে, এবং এটার সাথে একমত হওয়ার তো আমাদের কোনো কারণ নাই। এবং ওইটা যে বাংলাদেশকে গত 53 বছরে মুক্তি দিতে পারে নাই সেটা তো আমাদের চোখের সামনে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা মৌলিক সংস্কারগুলোর কথা বলছি, আমরা তো আসলে একসাথে সবগুলো দল একসাথে বসে আসলে ঠিক করেছি কোনটা কোনটা মৌলিক সংস্কার হবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে 13টা জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হলো, এগুলোর মধ্যে কোনোটাকে কি আপনি মৌলিক সংস্কার ভাবছেন না? একটা কথা যদি আমি একটা জায়গা যদি আমি বলি যে এখানে আমরা এনসিসির যে বিষয়টা বলেছিলাম, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে নিরপেক্ষ জায়গা থেকে, এবং এটা যদি এখন পর্যন্ত আমরা নিশ্চিত না করতে পারি তাহলে বাংলাদেশে গত 53 বছরে যেমনিভাবে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, বরং ভেঙে দেওয়া হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে, সেটার তো পুনরাবৃত্তি আবার হতে থাকবে। এবং এই সিস্টেমের মধ্যে যদি আমরা থেকে যাই তাহলে আপনি এখানে এনে যদি এই কথাটা এখন সবাই বলে জনগণের, আপনি সোশ্যাল মিডিয়ায় খুব ফেমাস একটা কথা এটা, যে যদি এখানে ফেরেশতাকে আপনি বসায় দেন তাহলে সে আসলে মুজিব বা শেখ হাসিনা থেকে খুব ভালো শাসক হইতে পারবে না। এটা রিটরিক হিসেবে আমরা বলতেছি, মানে এই জায়গাটা আসলে আছে মানুষের মধ্যে, এই পারসেপশনটা দাঁড়ায় গেছে, এটা তো এমনি এমনি দাঁড়ায়নি, এটা আসলে একটা বাস্তবতা আছে। আর দ্বিতীয়ত ভাই যেটা বললেন এখানে একটু ভুল বোঝাবুঝি আছে এই অর্থে যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলোতে আমরা একমত হয়েছি ওইটাকে আমরা অবশ্য মৌলিক সংস্কারের বাইরে বলতেছি না, ওটা অবশ্যই মৌলিক সংস্কার, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই মৌলিক সংস্কারগুলো যে আপনি করবেন বা পরবর্তী সরকার এসে করবে, সেটা যে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুনরাবৃত্তি হবে না, 3 জোটের রূপরেখার পরে যে জনগণ প্রতারিত হয়েছিল সেই সময়ের পুনরাবৃত্তি হবে না, তার নিশ্চয়তা কি দিবেন? এই জন্য আমরা বলছি যে গণপরিষদের যেই ঘটনাটা 71-এ ঘটেছিল, এবং এখন আমরা ঠিক ওই রকম একটা বাস্তবতার ভিতরে দাঁড়িয়ে আছি যে জাতিকে আমরা পুনর্গঠন করতে চাই, আমরা বাংলাদেশটাকে আবার নতুনভাবে নির্মাণ করতে চাই, একটা নতুন রাজনীতির দিকে আমরা যেতে চাই। তাহলে অবশ্যই স্বাধীনতা পরবর্তী সময়ে যে অবস্থাটা ছিল এখনো আমরা কাছাকাছি একটা অবস্থার মধ্যে দিয়ে বিরাজ করছি। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 71-এ পাকিস্তানের জুলুম নির্যাতন থেকে আমরা আলাদা হয়েছি, তখনকার পাকিস্তানি বা তাদের দোসরদের যে ভাষা ছিল, এখন 24-এ এসে আওয়ামী লীগ এই আন্দোলনকে কলুষিত করার জন্য, বিতর্কিত করার জন্য একই ভাষা ব্যবহার করছে। এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসলে সাথে চলে এসেছে, আমরা একটা বিরতি নিয়ে সেগুলো নিয়ে আরো কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান, একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। এ পর্যায়ে আমরা সরাসরি মাওলানা আশরাফ মাহদী আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাচ্ছি। গতকালকে এবং ফ্যাসিস্ট যে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে রাজনৈতিক ভাষা, সেখানে আপনার প্রশ্নটা হচ্ছে যে আমরা দৈন্যতা দেখতে পাচ্ছি কিনা, এর পরিপ্রেক্ষিতটা বলছি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন লন্ডনের সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এটি ঠিক হয়নি, অথচ তাকে জনগণের কাছে সিজদা দেওয়ার কথা ছিল, এখনো সময় আছে কিবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার, এটি হচ্ছেন তার বক্তব্য।
তাহলে আমরা কি বলতে পারি রাজনৈতিক ভাষায় এই যে দৈন্যতা বলছি এই কারণে যে ভাষাগত জায়গায় এই ধরনের ভাষা ব্যবহার কি রাজনৈতিক সেই যে রেটরিক যে কথাবার্তা এটাই বলবেন? এখানে প্রথমত কালচারাল ফ্যাসিস্টের যে কথাটা বললেন, আসলে বাংলাদেশে তো কালচারাল ফ্যাসিজমের মূল উৎপাদন আমরা করতে পারি নাই। মানে বাংলাদেশের ওই কালচারটা, ফ্যাসিস্টদের যে কালচার, ওদের যেই ভাষা, এগুলো তো আসলে রয়ে গেছে, যার পরিণতি আমরা দেখলাম যে 15ই আগস্টকে অনেকে শোকবহ বার্তা দিয়ে সেলিব্রেট করছে, আমাদের তথাকথিত ভারতপন্থী সেলিব্রিটিরা। এটা তো পরিবর্তন করাটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সবাই একসাথে সামষ্টিকভাবে এটাতে ব্যর্থ হয়েছি। আর দ্বিতীয়ত রাজনীতির ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, আমাদের বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে আমার এটা বলতেই হয় যে এখানে শব্দের যেই বিশেষ করে সিজদার যে বিষয়টা তিনি বললেন, এটা আসলে ব্যক্তিগতভাবে অনেককে আহত করেছে এবং আমিও আক্ষরিক অর্থে তিনি যদি এটা বুঝিয়ে থাকেন তাহলে আমি তার সাথে অবশ্যই দ্বিমত পোষণ করি। আসলে এই জায়গাটা অবশ্যই পবিত্র একটা জায়গা, সিজদার মতো কোনো শব্দ এখানে প্রয়োগ করাটা উচিতই হয় নাই। তবে এখানে আমাদের পলিটিক্যাল রেটরিকের জায়গায় একটা বক্তব্য আমরা এইভাবে দিই যে অমুকের কেবলা হচ্ছে এটা, তমুকের হচ্ছে এটা। তো সেই কেবলার অর্থ তো আসলে যেদিক ফিরে আমি নামাজ পড়ি তা না, সেটা হচ্ছে আমার রাজনীতিতে আমি আসলে কাকে অনুসরণ করছি সেই জায়গাটায় আমি কেবলার কথাটা বলি। তো এইরকম যদি অর্থ হয় তাহলে তো কিছু শঙ্কা তৈরি হয়েছে যে আমরা কি লন্ডন বৈঠকের পর এরকম কোনো পরিবেশ দেখতে পাচ্ছি কিনা যে বাংলাদেশের রাজনীতিতে একদম অন্তর্বর্তীকালীন সরকার থেকে নিয়ে শুরু করে সবাই একই টোনে কথা বলছেন, অর্থাৎ আলোচনায়, ডিসকাশনে আমাদের যেই ডিসপিউট হওয়া বা একটা মতবিরোধের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করা, যেটা ঐকমত্য কমিশনে করা হচ্ছে, এবং নিরপেক্ষতা বজায় রাখা অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে, সেগুলো আসলে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেই প্রশ্নটা তো আসলে আসছে লন্ডন বৈঠকের পর থেকে। ঠিক একই প্রশ্ন আজিজুল হিলাল আপনার কাছে করতে চাচ্ছি। এই ধরনের ভাষার প্রয়োগ একটা প্রশ্ন, সেই সাথে হচ্ছে গতকালকে যে এনসিপি সভাটি হয়েছে বাংলা মোটরে গণপরিষদ নিয়ে এবং নির্বাচন নিয়ে আলোচনা সভায় হাসনাত আব্দুল্লাহ অন্যতম একজন সমন্বয়ক এবং সংগঠকও, উনি বলেছেন ঠিক একই কথা যে লন্ডনের যে সফর, তারপরে হচ্ছে লন্ডন থেকে ওহী নাজিল হবে, এই ধরনের শব্দ চয়ন এবং এই যে অ্যাটাক করার একটা ভাষা, এটাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনারা? আমি প্রথমে বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দলটি মার্চ হয়েছিল আফটার 5th আগস্ট এটার প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, আমার ব্যক্তিগতভাবেও ছিল, যেহেতু আমি একজন ছাত্র নেতা ছিলাম। আমাদের আগামী প্রজন্মে, আমাদের এই বর্তমান প্রজন্মের ছাত্ররা যে 34 দিন বাংলাদেশ কাঁপানো, 34 দিনের ফলে 17 বছরের গণ অভ্যুত্থানের সমাপ্তি ঘটালো, আমি বলতাম যে এরা আমাদের অভ্যুত্থানের সন্তান। কিন্তু আমি দেখলাম রাজনৈতিক দল গঠন করার পরে তারা বিভিন্ন রকম ইডিওলজি বা প্রোগ্রামস না দিয়ে, তাদের দলকে একটি স্বতন্ত্র অবস্থায় না দাঁড়িয়ে আপনার পলিটিক্যাল বিভিন্ন টার্মিনোলজি, লেক্সিকন তারা ব্যবহার করা শুরু করলো মানুষ। এবং আমি মনে করতাম ওরা মনে হয় একটা এনসাইক্লোপিডিয়া, এত এত শব্দ ব্যবহার করছে। ঠিক আছে, ভালো, গণপরিষদ, গণভোট, দ্বিতীয় স্বাধীনতা, আর অনেক কথা বলছে, সব ঠিক আছে। কিন্তু আমি যখন দেখি যে আপনার কিছু কিছু নেতা, তারা কিন্তু এনসিপির অথরিটি না, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু অথরিটি না, হাসনাত আব্দুল্লাহ কিন্তু অথরিটি না, কিন্তু এরা আমি দেখলাম যে আলোচনায় থাকার জন্য বিভিন্ন পপুলিস্ট কথা তারা বলে। যেমন ওই যে আমাদের যখন জুলাই ডিক্লারেশন, ওরা গেল কক্সবাজার, সাংবাদিকরা জিজ্ঞেস করলো কেন গেলেন, বললো যে গভীরভাবে ভাবনার জন্য, গভীরভাবে চিন্তা, দেশকে নিয়ে চিন্তার জন্য। আবার একজন বললো যে না, আমরা প্রতিবাদ করে গেলাম, তাই না? এই যে বিভিন্ন চটুল কথা, বিভিন্ন পপুলিস্ট কথা বলে আলোচনায় থাকতে চায়, মানে মানুষ মানে এই বক্তব্যটা ভাইরাল হয়েছে, যে ভাইরাল হতে চায়। যেমন দেখেন বললো ওই যে বিএনপি মানে 10টা কষ্টের কথা না বুঝে, নাসির পাটোয়ারি কিন্তু বুঝছেন এই বিষয়টা কি, ও বলে দিল একটা কথা। তারপরে আমাদের নেতা, আমাদের সিনিয়র নেতাদের নামে কত উল্টা পাল্টা কথা এরা বলা শুরু করছে। তাইলে নতুন দিনের যে ছাত্ররা জন্ম নিল, নতুন একটা দল, তো আপনি তো সেই পুরনো দিনের ফিরে গেলেন, তাহলে আপনি নতুনত্ব কি দেখালেন? তারপর দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আজ থেকে 4-5 দিন আগে যখন ডাকসু নির্বাচনের ডেট ঘোষণা হলো, মানে স্কেডিউল ঘোষণা হলো, তখন এই ইসলামী লেবাসধারী একটা ছাত্র সংগঠন তারা এমন অশ্লীল ভাষা ব্যবহার করলো যেটা আমি এখানে বলতে পারছি না। চ ব স দিয়ে তারা স্লোগান দিল যে জাতীয়তাবাদী ছাত্র দলের অমুক করি তমুক করি, এরা আবার ইসলামী লেবাসধারী।
তো এখন দেখেন, এই যদি হয় আপনার ভাষা, কেন করলো এগুলো? এটার যদি বিরুদ্ধে আমরা রিয়াকশন করতাম তাহলে কি হতো? একটা অ্যানার্কি হতো। অ্যানার্কি হলে আমাদের একটা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়তো, বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল হলে সারা দেশে সেটা ঢেউ লাগে, তাই না? ইচ্ছা করে এই প্রভোকিংসটা করলো। আবার দেখি বলে যে নির্বাচন হবে না। কোন সে কি অথরিটি? আপনি বলেন সে কি অথরিটি? নির্বাচন হবে না। নির্বাচন হবে কি হবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে, তাই না? আমরা নির্বাচনে সবাই মিলে এটা বলতে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন, আমরা সেটা বলতে পারি। এই সমস্ত ভাষা ব্যবহার করে আসলে আমি দেখলাম এনসিপি বা ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, তারা এই যে এখন নেশন ওয়াইড যে দল হয়ে ওঠেনি এবং জনগণ, আমি এনসিপির কথা বলছিলাম, দেখেন এনসিপি একটা ভালো সুযোগ ছিল যে এই ফ্যাসিবাদ পতনের পরে যে পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, এই ভ্যাকুয়ামে তারা কিন্তু রাজনীতিটা করলে বাংলাদেশে একটা ভাইব্রেন্ট গণতন্ত্র হতো, একটা শক্তিশালী দল তৈরি হতো। দুটো অন্তত শক্তিশালী দল না থাকলে কিন্তু আমি দেখলাম এনসিপি, জামাত ইসলামী, তারা তো রাজনৈতিক ল্যাঙ্গুয়েজটাই ঠিক করতে পারছে না। জি, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমি যদি আরেকটু গভীর থেকে দেখি, এই ক্ষোভটা আসলে কোত্থেকে তৈরি হচ্ছে। আমরা 5ই আগস্টের পর থেকে যতগুলো দাবি নিয়ে রাজপথে এসেছি, একদম রাষ্ট্র সংস্কার থেকে নিয়ে শুরু করে সবগুলো দাবির ক্ষেত্রে আমি বলবো, একদম 31শে ডিসেম্বর আমাদের যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা বিট্রেট ফিল করেছি। আমরা দেখেছি যে আমাদের বিট্রেট কেন ফিল করেছি, কারণ আমরা যে দাবিটা নিয়ে আসছি রাস্তায়, সেই দাবিটা কোনোভাবেই নানান চাপের মুখে, নানান এস্টাবলিশমেন্টের কারণে এটার বাস্তবায়নের মুখ দেখছে না, আলোর মুখ দেখছে না। এইটা একটা, এই জায়গা থেকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রটা আমরা কি আসলে ওন করতে পারতেছি কিনা, এই জায়গায় একটা ক্ষোভের তৈরি হয়। এবং অবশ্যই মানে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো শব্দকে আমি সমর্থন করি না, তারপরে এই ক্ষোভের জায়গাটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয়ত, ঘোষণাপত্রের দিন অবশ্যই কক্সবাজার যাওয়া এবং সেটাকে এইভাবে চিত্রায়িত করা বা এই ব্যাখ্যা দেওয়া, এটা সমর্থনযোগ্য না এবং আমরা দলীয়ভাবে এটাকে শোকজ দিয়েছি। তবে এটাও একই সাথে স্বীকার করতে হবে যে এটার কি কোনো ফলো আপ আছে, যেমন সশরীর এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আপনারা কি বিষয়গুলো খতিয়ে দেখেছেন যে 5ই আগস্টের মতো এমন একটি দিনে, যেটা আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকেই আপনাদের দলে যোগ দিয়েছেন, সবচেয়ে বড় উদাহরণ তো নাহিদ নিজেই আছেন, তো সেক্ষেত্রে 5ই আগস্টের মতো একটা দিনে সেক্ষেত্রে কিছু বা কয়েকজন ব্যক্তিগত সফরে 5ই আগস্টে কেন কক্সবাজার যেতে হবে? জনমনের প্রশ্ন আসাটা নিশ্চয় অস্বাভাবিক নয়। অবশ্যই আমি তো প্রশ্নটাকে অস্বীকার করছি না, প্রশ্নটা আসার অবশ্যই একটা জাস্টিফাইড ওয়ে আছে, কিন্তু একই সাথে এটাও বুঝতে হবে যে ঘোষণাপত্রে আসলে আগপিচ মিলিয়ে ঘোষণাপত্রটা যেভাবে সামনে এসছে, ঘোষণাপত্রটা যে জায়গা থেকে সামনে এসছে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ঘোষণাপত্র পাঠের দিন সমন্বয়কদের সবাইকে দাওয়াত দেওয়া হয়নি বলে আব্দুল হান্নান মাসুদ তিনি প্রত্যাখ্যান করেছেন। এবং একই সাথে আমরা তো এই আন্দোলনকে 36 দিনের আন্দোলনে সীমাবদ্ধ রাখি না, আমরা বলি যে এটা দীর্ঘ একটি সময়ের মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি। তাহলে গত 16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এখানে যে বিডিআর হত্যাকাণ্ড, এখানে শাপলা হত্যাকাণ্ড, এখানে মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, প্রত্যেকটা এগুলো কেন আমাদের ঘোষণাপত্রে থাকবে না? পুরো ফ্যাসিবাদ বিরোধী আমলটাকে কেন আমরা ঘোষণাপত্রের মধ্যে নিয়ে আসতে পারলাম না? এটাকে কেন একটা বিগ পিকচারের মধ্যে নিয়ে আসতে পারলাম না? এটাকে আমরা কেন একটু সীমাবদ্ধ, একটু মানে ন্যারো একটা জায়গায় নিয়ে আসলাম? এই জায়গাটাতে একটা ক্ষোভ ছিল এবং আমি ভুলের জায়গাটা অস্বীকার করি না, এটা অবশ্যই কিছু জায়গায়। আর একটা বিষয় ভাই বললেন যে নির্বাচন হবে না বা এ ধরনের যে বক্তব্যগুলো আসলে বিচ্ছিন্নভাবে এসছে, এগুলোর সাথে দলীয়ভাবে আমরা একমত না। এবং আমি জ্ঞাতার্থে এটুকুও বলে রাখি যে আমাদের সাধারণ সভা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন পরিসরে আমরা এগুলো সমালোচনা করেছি, আমরা সতর্ক করেছি এ ধরনের কোনো বক্তব্য যাতে আমাদের কোনো দায়িত্বশীলদের কাছ থেকে না আসে, যার কারণে আমাদের দলীয় অবস্থান প্রশ্নবিদ্ধ হয়, যার কারণে মিডিয়া ক্লিকবেট জার্নালিজম করতে পারে। এই জায়গা থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, এটা আমি আত্মসমালোচনার জায়গা থেকে বলছি। আপনাদের দলীয় জায়গা এবং ইসলামপন্থীদের এক বাক্সে ভোট আনার যে জমায়েত, এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, আমাকে বিরতি নিতেই হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠান। আমরা আলোচনায় রয়েছি, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আলোচনা চালিয়ে যাব। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র আর পুরো অনুষ্ঠান সঞ্চালনায় আমি নুসরাত আফরিন আপনাদের সাথে আছি। আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। যে জায়গাটিতে আমরা ছেড়েছিলাম, এই মুহূর্তে আমি আসতে চাচ্ছি জনাব আজিল বারী হেলাল, আপনার কাছেই। আমরা একটু আগে আলোচনা করেছি যে ইসলামীপন্থী এক বাক্স ভোট আনার জামায়াত ইসলামী সহ ইসলামীপন্থী যে দল বা সংগঠনগুলো রয়েছেন, তারা একজোট করে নির্বাচনে অংশগ্রহণ করার একটা
পন্থা অবলম্বন করার বা জোর করে ভোটের যে রাজনীতি এবং ভোট যে কাউন্ট করার একটা প্রবণতা, সেটাকে তারা বেগমন করার জন্য একটি জোট করার চেষ্টা করছেন। যদি এমনই হয় যে তারা জোট করছেন, এই পরিস্থিতিতে বিএনপির স্ট্র্যাটেজি কোন দিকে আগাচ্ছে? দেখেন, আমি একটু অন্যভাবে বলি। এই যে শুনছেন না আপনারা যে নির্বাচন নিয়ে শঙ্কা, নির্বাচন করা যাবে না, জুলাই সনদ, তারপরে জামাত ইসলাম বলতেছে ফ্রি ফেয়ার, লেভেল প্লেইং ফিল্ড, কত কথা বলা হচ্ছে না? এর পেছনের কাহিনী কি? এর পেছনের কাহিনী, এটা কিন্তু আমি আমার অ্যানালাইসিস থেকে বলছি, আমার দলের অ্যানালাইসিস তা না বললাম। এর পেছনের কাহিনী হলো যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে যারা ঐক্যবদ্ধ ছিলাম এগেইনস্ট শেখ হাসিনার ফ্যাসিজম, আমরা সবাই মিলে একত্রে একটা নির্বাচন করব। তখন প্রশ্ন আসে, তাহলে অপোনেন্টটাকে, অনেকে বলে অপোনেন্ট হলো তাহলে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। আমি কথা 24-এর গণ অভ্যুত্থানের চেতনা কোথায় গেল? 24-এর গণ অভ্যুত্থানে তো আমরা আওয়ামী লীগকে পরাস্ত করেছি এবং বিচার না হওয়া পর্যন্ত সে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এখন আপনি বলছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ, ওই যে জাতীয় সরকার কথা বলে না যে আমরা কেন আগে জাতীয় সরকার গঠন করলাম না? আমরা বলি যে জাতীয় সরকার গঠন করলে আমরা নির্বাচন করব কিভাবে? এখন এই সমস্ত রাজনৈতিক দল এদের সবার ইচ্ছে যে বিএনপির সাথে অ্যালাইনমেন্ট করবে, করে সিট ভাগাভাগি, এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে নাও থাকে তাহলে আমরা একটা আমি আর ডামির নির্বাচন, যা 24 সালে যারা শেখ হাসিনা। এখন বিএনপির বা কোনো রাজনৈতিক দলের কি উচিত যে এত বড় একটা বিপ্লব করলাম যে আমি আর ডামি ভোটারবিহীন নির্বাচন, আপনার ওই যে রাতের ভোট, দিনের ভোট, রাতের নির্বাচন, সবকিছুকে পরাস্ত করে আমরা এখন বলছি যে একটা কম্পিটিটিভ ইলেকশন হবে, সবাই ইলেকশন করুন। এখন যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়, ভোটটা তো ভালো, আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমি তো তাই চাই যে একটা শক্তিশালী বিরোধী দল আসুক, ইসলামিক দলগুলো যদি ঐক্যমতায় হোক, এনসিপি যদি ঐক্যমতায় হোক, বিএনপি যদি কারোর সাথে অ্যালায়েন্সমেন্ট, রাজনীতিতে একটা পলিটিক্যাল আপনার নির্বাচনের একটা সংস্কৃতি, যে অ্যালায়েন্স গঠন করা এবং অ্যালাইনমেন্ট, এটা নির্বাচনের সংস্কৃতি। এখনো আপনি বলতে পারবেন না কে কার সাথে অ্যালায়েন্স করছে, কিন্তু আপনি যেটা বলছেন সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করে। শোনেন, ইসলাম একটাই, কিন্তু ফ্যাক্টটা তো 73টা, 73 sects there are. People said that they are saying that there are 73 sects. এখন ঐক্যবদ্ধ ইসলামিক দলগুলো যদি রাজনীতি, যদি আমাদের সাথে ইলেকশন করে তো কম্পিটিটিভ ইলেকশন হবে। আচ্ছা, একই প্রশ্ন যদি জনাব মাহাদি আপনার কাছে করি, যে আপনারা কি জামাতের সাথে একজোট করে নির্বাচনে যাওয়ার পন্থা অবলম্বন করছেন, নাকি আপনারা শর্ত জুড়ে দিচ্ছেন যে জুলাই সনদ না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচনে যাবেনই না? আমি সরাসরি প্রশ্নটি করলাম। নির্বাচনকালীন ঐক্য বা নির্বাচনে আমরা কার সাথে জোট করছি এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা একটা মৌলিক কথা বলেছি, এক্ষেত্রে আমাদের মূলনীতি হচ্ছে আমরা সংস্কারের ইস্যুতে যাদের সাথে আমাদের সুর এক থাকবে এবং যাদের সাথে আমরা অ্যালাইনমেন্টে যেতে পারবো, বাংলাদেশের সাথে আমরা তাদের সাথেই থাকবো। এটা কোন দল এখন পর্যন্ত হতে পারে সেটা আমরা সুস্পষ্টভাবে বলিনি। তবে যে প্রসঙ্গটা আসলো যে ইসলামপন্থীদের এক বাক্স বা আলাদাভাবে হওয়া, প্রথম কথা হচ্ছে যে আমি এই জিনিসটাকে, এই চিন্তাটাকে কখনো ফিজিবলি মনে করি নাই। কারণ হচ্ছে এটা বাস্তবসম্মত না। কারণ বিএনপির সাথে অনেকগুলো দল, ইসলামী দল, মানে অলরেডি একটা অ্যালাইনমেন্টে চলে আসছে এবং এটার একটা ঐতিহাসিক বাস্তবতাও আছে। 2001-এর নির্বাচন যদি দেখেন 4 দলীয় জোট ছিল। তো এখন জামাত আলাদা ইলেকশন করার চিন্তা করছে বা তারা তাদের জায়গা থেকে একটা রাজনৈতিক সক্রিয়তা দাঁড় করানোর চেষ্টা করছে, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন একটা প্রেক্ষাপট আছে। কারণ এখানে আওয়ামী লীগ নাই এই ইলেকশনে, সেটা হয়তো। আর যদি আওয়ামী লীগ থাকতো তাহলে হয়তো আমরা ওই পুরাতন অ্যালাইনমেন্টটাই দেখতাম। এক, দ্বিতীয়ত এখানে যদি আপনি সেক্টগুলো আলাদা ধরেন, সেক্ষেত্রে এখানে জামাতের সাথে শুধুমাত্র আমি দেখছি যে ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন, সেটাও একটি বড় ইসলামী দল, এটা ছাড়া আর অন্য কোনো দলের সাথে কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যালাইনমেন্ট নাই। অতএব এটা আমরা বলতেই পারি যে ইসলামী দলগুলোর এক বাক্সের যে আলোচনাটা এসছিল সেটা এখন সুদূর পরা হতো, এটা অনেকটাই বাস্তবসম্মত না। তবে ভাই একটা সুন্দর প্রসঙ্গ নিয়ে এসছেন যে ইসলামকে যদি আমি অ্যাজ এ রিলিজন দেখি, সেক্ষেত্রে এখানে অনেকগুলো সেক্ট আছে, এই প্রসঙ্গটা আসবে। তবে এখানে পলিটিক্সের লেন্সে যদি আমি দেখতে চাই, যে ইসলাম ইজ অলওয়েজ বিগার দ্যান পলিটিক্স। এই ইসলামটা এত বিগার একটা আমব্রেলা
যেটা সবগুলো দলের মধ্যে, ইভেন বিএনপিও যদি এই কথা বলে যে আমরা ইসলাম বিরোধী কোনো আইন করব না, তাহলে আমি তাকে ইসলাম বিরোধী কোনো দল না বলার সাথে বাই ডিফল্ট এটা ইসলামের পক্ষেরই একটা দল হয়ে যায়। সেক্ষেত্রে আক্ষরিক অর্থে আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি। সেক্ষেত্রে ইসলামকে আমরা আসলে যেভাবে বা ইসলামী দলগুলোকে আমরা যে মূল্যবোধের জায়গা থেকে দেখছি, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আসলে কিছুটা ভিন্ন। কারণ আপনি কোনো ইসলামিক দল এখনো বাংলাদেশের বাস্তবতায় এককভাবে নির্বাচনে গিয়ে সরকার গঠন করা বা বিরোধী দলে থাকা এই বাস্তবতায় আসেনি। কিন্তু আপনি এই কথাও বলতে পারবেন না যে তাহলে কি বাংলাদেশের মানুষজন সব ইসলাম বিরোধী দলে ভোট দিচ্ছে বা বাংলাদেশের মানুষজন কি ইসলাম বিরোধী, সেটাও তো আমরা বলতে পারবো না। তো সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতা আছে। তো সেক্ষেত্রেও মানে আলটিমেট এখন পর্যন্ত আমরা এটাই বলতে পারি যে ইসলামের যেই প্র্যাকটিস বা আমাদের সামাজিক এবং ধর্মীয় যে বাস্তবতা, সেটা হচ্ছে সবসময় আমরা এটাকে পলিটিক্সের মধ্যে একটা জায়গায় রাখি। শেষ ভাগে চলে এসেছি। আমি দুজনের কাছে একটা প্রশ্ন, যেহেতু একটি আলোচিত ইস্যু, একটা ভিন্ন বিষয় নিয়ে জানতে চাচ্ছি। সাম্প্রতিক সময় রাজনীতির যে পরস্পর বিরোধী সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় যে বিএনপি জামাত এনসিপির ঐক্যের কথা গণমাধ্যমে এসেছে, এই ঐক্যকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এক্ষেত্রে সূত্র যদি বলতে চাই, প্রথম আলোতে 24 জুনের এসেছে যে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির 6 জন নেতাও সেখানে ছিলেন এবং স্থানীয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও সেখানে ছিলেন, এবং এই ক্ষেত্রে এক ধরনের ঐক্য আমরা আসলে দেখতে পাই, যেখানে হচ্ছে বাস্তবতা এবং অর্থনৈতিক যে যোগসাজশগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবার আমরা 3 দলকে একই ছাতা নিতে পারছি। এই বিষয়ে দুজনের মতামত জানতে চাই। আদিল বাড়ি হেলাল, আমার বক্তব্য হলো সিলেটের সাদা পাথরের যে কাহিনী, এইটা সিলেটের যে প্রশাসন তাদের চোখের সামনে এইভাবে ট্রাক ভরে ভরে পাথর নিয়ে গেল, প্রশাসন নীরব নিশ্চুপ থাকলো। অর্থাৎ বুঝতে হবে প্রশাসন পলিটিক্যাল দলগুলোকে বা আপনার বর্তমান সরকারকে মেলাইন করবার জন্য, আন্ডারমাইন করবার জন্য তারা ইচ্ছাকৃতভাবে এই কাজ যে সমস্ত দুষ্কৃতিকারীরা করেছে তাদেরকে তারা বাধাই দিল না। সুতরাং আমি মনে করি যে আপনি বলতে পারেন যে অন্যান্য রাজনৈতিক দল, সমস্ত দল ঐক্যবদ্ধভাবে এই লুটটা করলো, কিন্তু এই যে লুটটা করলো প্রশাসন নীরব থাকলো কেন? তার মানে প্রশাসনের এর মধ্যে কোথাও আপনার অভিসন্ধি আছে। সেই অভিসন্ধিটা কি? বর্তমান সরকারকে মেলাইন করা এবং রাজনৈতিক দলগুলোকে মেলাইন করা। কারণ এই যে বর্তমান আমরা বলেছি যে প্রশাসনে যে আপনার ফ্যাসিবাদের ভূত এখনো লুকিয়ে রয়েছে। এখন রাজনৈতিক দলগুলো যে সমস্ত যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু প্রশাসন আপনার ওইখানের স্থানীয় প্রশাসন পুলিশ তাদের সামনে দিয়ে চলে গেল, অর্থাৎ তাদেরকেও আপনার আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকেও প্রশ্ন করা উচিত, কেন আপনাদের সামনে এই 1 মাস 2 মাস ব্যাপী এভাবে ট্রাককে ট্রাক আপনার পাথর চলে যাচ্ছে, আপনার কিছুই বলছেন না। এটা কোন ধরনের প্রশাসন, কোন ধরনের কথাবার্তা? তারপরে আপনার জড়িত এর সাথে, অথবা সরকারকে মেলাইন করার একটা অপচেষ্টা আপনারা করছেন। জনাব মাহাদি, আপনার কাছে একই প্রশ্ন, এই বিষয়ে মতামত দিবেনি, সেই সাথে যদি আমি আর একটু অ্যাড করতে চাই। অনেক রাজনৈতিক নেতারা মনে করেন যে জামায়াত এবং এনসিপির মধ্যে একটা অ্যালায়েন্স আছে, মতাদর্শ বা জাতীয় ঐক্যমতের যে অভিজ্ঞতা সেই মতবাদগুলোর পরিপ্রেক্ষিতে। সেক্ষেত্রে আপনার মতবাদটা কি সেটি জানাবেন। আর সেই সাথে এই যে জাতীয় ইস্যুগুলো রয়েছে, সেক্ষেত্রে আবার কেউ কেউ মনে করেন যে অন্তর্বর্তী সরকার এনসিপি এবং তাদের নেতাদেরকে অনেকাংশেই অনেকটা প্রিভিলেজ দিয়ে আসছেন, সেটা জামাতের নায়েবে আমির তাহের থেকে শুরু করে এবং অনেক সিনিয়র রাজনৈতিক নেতারাও বলেছেন। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আসলে আপনার শেষ কথা থেকেই প্রথম কথাটা ডিবাঙ্ক হয়ে যায়, এই অর্থে যে তাহের সাহেবের বক্তব্য দ্বারা তো এটাই প্রমাণিত হয় যে ওনারা আমাদেরকে প্রিভিলেজ ভাবছেন বা ওনারা আমাদেরকে কিংস পার্টি ভাবছেন, যেটা আসলে মিডিয়া রেটরিক ছাড়া আর কিছুই না। তো সেই জায়গা থেকে নতুনভাবে একটা রাজনৈতিক সমঝোতা বা জোটের মধ্যে আসার বাস্তবতা বা সেই বোঝাপড়ায় আমরা এখন আসিনি। তবে সংস্কার কেন্দ্রিক একটা বোঝাপড়া তো আমাদের আছেই, কিন্তু সেক্ষেত্রে একটা দূরত্ব আছে। আপনি দেখবেন পিআর ইস্যুতে আমরা কিন্তু বলছি যে নিম্নকক্ষের পিআর যেটা, সেটা এখন আর সেটা নিয়ে আলোচনা করাটা শুধুমাত্র ওয়েস্ট অফ টাইম। তো সেক্ষেত্রে আমরা উচ্চকক্ষের পিআরের কথা বলছি, কিন্তু ওনারা এখন পর্যন্ত নিম্নকক্ষের পিআরের কথা বলছে। সেক্ষেত্রে সংস্কারের জায়গায় আমাদের একটা দূরত্ব আছে, এখন আমরা উই আর নট অন দ্য সেম পেজ। সেকেন্ডলি যে বিষয়টা আপনি এখানে আনলেন, ভাই বললো চমৎকারভাবে, এটা আমি মনে করি যে এই ঘটনাটা সিলেটের এই পাথরের ঘটনা, পাথর চুরি বা পাথর ডাকাতির ঘটনা, এটা আমাদেরকে বোঝায় যে আমাদের প্রশাসন এখনো একটা নতুন দেবতার খোঁজে আছে। একটা নতুন মাফিয়া চক্র আবার গড়ে উঠবে এবং তাদেরকে তোষণ করে, তাদেরকে পূজা করে আবারও তারা সেই পুরাতন চক্রের মধ্যে, সেই পুরাতন রাজনীতির মধ্যে আবর্তিত হয়ে তাদের পকেট ভারী করবে। আমরা দেখেছি কি লক্ষ কোটি টাকার মানে লুটপাট গত আমলে হয়েছে, সেই লুটপাট তন্ত্রেরই একটা ধারাবাহিকতা আমি মনে করি যে সেটা সেইভাবেই চলে আসছে। কিন্তু একটা কথা ছোট্ট করে বলে রাখি যে এই ঘটনাগুলোকে আমরা যদি বারবার শুধু রাজনৈতিক দলের ট্যাগিং এর ফ্রেমে দেখতে চাই, তাহলে একে অপরকে দোষারোপ করা ছাড়া আমরা আসলে আর কিচ্ছু পাবো না।
এখানে, আমাদের দূরত্বগুলো বাড়বে। সেক্ষেত্রে আমরা একাধিক জায়গায় এই বক্তব্যে বলেছি, আমার নির্বাচনী এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সেখানেও আমি গিয়ে এই কথা বারবার বলে এসেছি যে চাঁদাবাজ যদি আমার দলেরও হয় তাহলে আমি সবার আগে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এনসিপি আপনি দেখবেন যে একাধিক শোকজ ইস্যু করেছে এবং আমরা বিএনপিকেও ব্যবস্থা নিতে দেখেছি। তো অতএব এই ঘটনাগুলোকে যারা আসলে বাংলাদেশকে পুরাতন জায়গায় নিয়ে যেতে যাচ্ছে, এই চক্রটাকে আমরা যদি মানে নিবৃত করতে চাই তাহলে অবশ্যই অপরাধীকে অপরাধীর ফ্রেমেই দেখতে হবে। এখানে তার রাজনৈতিক কালারটা দিয়ে আমার প্রতিপক্ষকে ঘায়েল করা, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে সময় একদম শেষ। জনাব আজিজ বারী হেলাল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। দর্শক, আমরা জুলাই সনদের এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করছিলাম। আশা করছি পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এবং ইসি মিলে যে সামনের খসড়াটি রয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের খসড়ার তার আপডেট নিশ্চয়ই আমরা পাবো এবং রাজনৈতিক বিভিন্ন মত নিয়েও আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আলোচনা করব। আজ এই পর্যন্তই রাখছি। আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। শুভেচ্ছা সবাইকে।